জেলখানার দেয়াল ঘেঁষে বসেছে মাতু। ওর কাজ বসে বসে চারিদিকে নজর রাখা, যাতে কেউ দেয়াল টপকাতে না পারে। জেলের ভাষায় সে কোণার পাহারা, অর্থাৎ সে এক কোণার পাহারাদার। জেলের দুটো দেয়াল যেখানে মিশেছে সেইখানে তার ডিউটি। লম্বা চওড়া শক্তিমন্ত কৃষাণ সন্তান। নিঃশ্বাস নিতে গেলে তার বুকের ছাতিটা একেবারে ফুলে ফুলে ওঠে। মাত্র অল্প কয়েকদিন সাজা নিয়ে এসেছে। বৈশাখের এক তপ্ত মধ্যাহ্নে মাতু বসেছিল দেয়ালের ধারে। আশেপাশে কেউ কোথাও নেই, জায়গাটা নির্জন। চুপ করে তাকিয়ে থাকলেও চোখে যেন নীল মারে। জেলের ঘড়িতে ঢং ঢং দুটো বাজল। মাতু শুনতে পেল খট 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 বুটের শব্দ। বুকে সাড়া জাগিয়ে এগিয়ে আসছে এক সেপাই। হ্যাঁ, আরে গুদাম ঘরের এলাকা দিয়ে আসবার পথেই তো মাতু তাকে দেখতে পেয়েছিল। শান্ত্রীটি যখন কাছে এলো, মাতু আরও ভালো করে লক্ষ্য করল ওকে। খুশিই হলো সে। মুখের চেহারায় যৌবনের দীপ্তি। শান্ত্রীর বয়সও অল্প, তা ওই মাতুর সমবয়সী প্রায় হবে মনে হচ্ছে। যাক বাবা, অন্তত কথা বলার একটা লোক তো পাওয়া গেল। ছেলেটা কাছে এলে দু একটা কথাবার্তা নিশ্চয়ই হবে, আর তাতে দুপুরের এই অসহ্য নীরবতাও ভাঙবে। শান্ত্রী এলো ঠিকই, এসে দাঁড়ালো মাতুর কাছেই, কিন্তু একমাত্র শব্দ যা ধ্বনিত হলো তা হলো বুটের শব্দ। খট 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 খট। তারপরেই শান্ত্রী ঘুরে গেল। আসলে তার কাজই তো দেয়ালের ধার ঘেঁষে ঘণ্টা দুই পায়চারি করা। বুটের শব্দ জাগিয়ে সে পায়চারি করতে লাগলো। দেয়ালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাওয়া, খট করে ঘুরে দাঁড়ানো এবং ফিরে আসা, তারপর আবার যাওয়া। শান্ত্রী যতবার মাতুর কাছে এলো ততবারই মাতু আশা করল এবার নিশ্চয় সে কিছু বলবে, কিন্তু কথা আর বেরোয় না তার। সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। বিকেল নামল, প্রশান্ত বিকেল। দেয়ালের ছায়া ঘুরে গেল। ঘণ্টা বাজতেই শান্ত্রী ডিউটি শেষ করে চলে গেল, একটি কথাও না বলে। এরপর তাদের দেখা হলো হাসপাতালে। মাতু ভর্তি হয়েছিল ছোটখাটো একটা ঘায়ের চিকিৎসার জন্য। যে মামলায় তার সাজা হয়েছিল সেই জমির দাঙ্গায় একটুখানি জখম হয়েছিল সে, কিন্তু ঘা আর শুকোয়নি। শান্ত্রীটি এলো মাতুর ঠিক দুদিন পরে। জেল হাসপাতালে ওয়ার্ডার আর কয়েদি সকলেই একসঙ্গে থাকে, সুতরাং একই ওয়ার্ডে রাখা হলো তাদের। বেসরকারি পোশাকে শান্ত্রীটিকে মাতুর মনে হলো একেবারে অন্যরকম, সম্পূর্ণ অন্য মানুষ। তোমার বাড়ি কই? কক্সবাজার সাইডে নাকি? হ, রামু, কক্সবাজার সাব ডিভিশন। দেখা তোমারে হেই রমই লাগে। কেন কেন? হ হ, তোমার শরীর খান। শরীর? হ, এমন সুন্দর শরীর কমই হয় এইদিকে। নিজেরটা নিজের নজরে পড়ে নাকি না? আরে আমার কথা সারান দাও, এই বেড়াকে থাইকা শরীর রাখুন যায়। দেহ সৌষ্ঠবের পারস্পরিক প্রশংসা দিয়ে দুই জওয়ানের আলাপ পরিচয়ের শুরু। মাতু জেনে খুশি হয় যে আসলে তারা একই জায়গার লোক, তাই তাদের ভাবনা চিন্তাগুলির গোড়াটাও একই রকম। অনেক দিক দিয়েই তাদের মিল। হাসপাতালে থাকতে থাকতেই তাদের পরিচয় প্রায় বন্ধুত্বে দাঁড়ালো। রাতে খাওয়ার পর গার্ড আর মাতু তাস খেলে সময় কাটাতো। খেলতে খেলতে ঠাট্টা তামাশাও হতো। মাতু একটা পুরনো খবরের কাগজের ছবির দিকে চেয়ে আছে দেখে গার্ড ঠাট্টা করে বললে, হা হা, অত নজর দিয়া কি দেহ, ভাবির মতো লাগে নাকি? আরে না না, ওরে দেহ নাই, দেখলে ভয় পাইবা। আরে হ, কে কার বউ রে কবে সুন্দরী কইছে কও তো দেহি। হাসপাতালে যে কদিন ছিল
আলাপ পরিচয় হৃদ্যতা কম ছিল না তাদের। হাসপাতাল থেকে মাতুই আগে ডিসচার্জ হলো। খবর শুনে গার্ড মাতুর কাঁধ দুটো একেবারে ঝাঁকিয়ে দিয়ে বললে, ঠিক আছে দোস্ত, আবার দেখা হইব। চার দিন পর মাতু ফিরে এসেছে তার জায়গায়, আগের মতোই কোণার পাহারা। দুপুরবেলায় ডিউটিতে দেয়াল ঘেঁষে বসে থাকতে থাকতে মাতু ভাবতে লাগলো, এমন সময় যদি সেই শান্তিটির ডিউটি পড়তো তাহলে কিন্তু বেশ হতো, সময়টা তাহলে ভালোই কাটতো। ঠিক সেই সময় মাতু দেখতে পেল দেয়ালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শান্তি ছেলেটা। মাতুর দিকে পিছন ফিরে বুকের ভিতরটা যেন একেবারে আনন্দে লাফিয়ে উঠল মাতুর। জায়গা থেকে উঠে ধীরে ধীরে সে এগোতে লাগলো শান্তির দিকে, খালি পায়ে, একটুও শব্দ না করে। গার্ডের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে পড়ল মাতু। ভাবল ওর দুই কাঁধে হাত দিয়ে পেছন থেকে বাঁকিয়ে দেবে ওকে। অবাক হয়ে ঘুরে দাঁড়িয়ে ছেলেটি খুব হাসবে। আস্তে আস্তে শান্তির একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো মাতু। কাঁধের উপরে হাত রাখতে যাবে ঠিক ঠিক এমন সময় হঠাৎ তার চোখ আটকে গেল শান্তির পোশাকে। পরনে তার সেই সরকারি পোশাক, একেবারে আগা গোড়া ইস্ত্রি করা, একেবারে ভাঁজ করা পোশাক। এক পা পিছনে সরে এলো সে। পরক্ষণে আবার ভাবল, না 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 না, এ সংকোচ অর্থহীন। দুপা আরও কাছে থেকে তাকে ঝাঁকুনি দিতে যাবে ঠিক এমন সময় দেখতে পেল দুটো নল, বন্দুকের দুটো ফুটো মুখ। শান্তির সামনে ওর হাতের মুঠোয় দৃঢ়বদ্ধভাবে এঁটে থাকা বন্দুকের নল দুটো আবার তাকে বিব্রত করল। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে থেকে আবার সরে এলো সে। শান্তি এবার ঘুরে দাঁড়ায়। সেও সাদরে একটা কিছু করবে ভাবছে। আচ্ছা কি করা যায়? হাত দুটো ধরবে মাতুর, তাহলে বন্দুকটা তো রাখা দরকার, বন্দুকটা তো রাখতে হবে। কোথায় রাখবে? রাখা এদিক ওদিক তাকালো সে, ইতস্তত করতে লাগলো, ঠিক করতে পারল না। এর মধ্যে বেশ একটুখানি সময় কেটে গিয়েছে। না, উষ্ণ অভ্যর্থনা এখন বড্ড বেমানান। যা করবার সে তো আগেই করা উচিত ছিল। এই সব সাত পাঁচ ভেবে শান্তি এক পাক পিছনে সরে গেল। এরপর সরকারি বিধিনিষেধের কথা মাথায় রেখে মাতু শান্তিকে নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করল, সুপারিনটেন্ডেন্ট আইছিল নাকি? না। তবে ঘন্টি পড়ল যে? ওহো, ম্যাজিস্ট্রেট সাহেবরা আসে আর খালি আমাগো কাম বাড়ায়। আরও দু চারটি এই ধরনের কথা হলো তাদের মধ্যে। তারপর মাতু গিয়ে বসে পড়ল নিজের জায়গায়। শান্তি আবার আগের মতোই পায়চারি করতে লাগলো। খট 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 খট। আসলে যে দেয়ালটার ধারে ওদের ডিউটি, সেটা ছাড়া আরও একটা অদৃশ্য দেয়াল উঠে দাঁড়িয়েছে। কোথায় তা দুজনের কেউ জানে না। মাতু তাকিয়ে আছে শান্তির সরকারি পোশাক আর হাতের বন্দুকটির দিকে, আর কানে ভেসে আসছে বুটের শব্দ। খট